হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগতম। এই ক্লাসে তোমাদের কেমিস্ট্রি বইয়ের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় মূলের ধারণা ও রাসায়নিক গণনা, এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে আসছি। দেখো, এইটা আসছে কুমিল্লা বোর্ড 2025-এ। তো দেখতে থাকো। এইখানে দেখো উদ্দীপক হিসাবে দুইটা পাত্র দেওয়া আছে এবং এইখানে একটা বেলুন দেওয়া আছে। হ্যাঁ, বেলুনে কি আছে? অ্যামোনিয়া গ্যাস। ঠিক আছে, তো এইখানে অ্যামোনিয়া গ্যাস দেওয়া আছে। অ্যামোনিয়া গ্যাসের সংকেত আমরা সবাই জানি NH3। এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। ঠিক আছে, অ্যামোনিয়া গ্যাস কত গ্রাম? 34 গ্রাম। ঠিক আছে, তো এখানে কি প্রশ্ন করছে দেখো, প্রমাণ অবস্থায় বেলুনে, হ্যাঁ এখানে প্রমাণ অবস্থা, এই জিনিসটা আমাদের একটু বোঝা উচিত। প্রমাণ অবস্থা বলতে আসলে এখানে আমরা কি বুঝবো, এখানে একটু মনে রাখো। যদি প্রমাণ তাপমাত্রা বলে তাহলে মনে রাখো প্রমাণ তাপমাত্রা আমরা সবাই জানি, প্রমাণ তাপমাত্রা হচ্ছে 0°C। প্রমাণ তাপমাত্রা কত? 0°C। আর যদি বলে প্রমাণ চাপ, প্রমাণ চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, মানে কি 1 বায়ুমণ্ডলীয় চাপ। প্রমাণ তাপমাত্রা হচ্ছে 0°C আর প্রমাণ চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, মানে 1 বায়ুমণ্ডলীয় চাপ। আর যদি বলে প্রমাণ আয়তন, প্রমাণ আয়তন, প্রমাণ আয়তন বললে কত মনে রাখবা? 22.4 লিটার। ঠিক আছে, তো এই অঙ্কে যেহেতু আয়তন নিয়ে প্রশ্নটা আছে, এটা কাজে লাগবে। যেহেতু প্রমাণ অবস্থায় প্রমাণ আয়তন কত? 22.4 লিটার। প্রমাণ আয়তন হচ্ছে 22.4 লিটার। আচ্ছা, এখানে প্রশ্ন করছে প্রমাণ অবস্থায়, তো প্রমাণ অবস্থায় তাপমাত্রা, চাপ, আয়তন দেখে নিলাম। ঠিক আছে, প্রমাণ অবস্থায় বেলুনে বিদ্যমান, হ্যাঁ এই যে বেলুন, এই বেলুনের মধ্যে কি আছে? বেলুনে বিদ্যমান গ্যাসের, তাহলে বেলুনে বিদ্যমান গ্যাসটা কি গ্যাস? অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়া গ্যাসের কি নির্ণয় করতে বলছে? আয়তন বের করতে বলছে। ঠিক আছে, এটা কি অবস্থায়? প্রমাণ অবস্থায়। তো প্রমাণ অবস্থায় আয়তন বের করতে গেলে প্রমাণ আয়তনটা লাগবে 22.4 লিটার। তো একটু আমরা যদি প্রথম থেকে দেখি আসলে কিভাবে অঙ্কটাকে করতে হবে। এটা দুই ভাবে করা যায়, তবে আমি সূত্রের মাধ্যমে করতেছি না। একটু দেখো, ফার্স্টে যেটা করবা, লিখে দিবা বেলুনে বিদ্যমান গ্যাস। হ্যাঁ, বেলুনে বিদ্যমান যে গ্যাস, উদ্দীপকের বেলুনে বিদ্যমান গ্যাসটি হলো অ্যামোনিয়া। অ্যামোনিয়া, হ্যাঁ বেলুনে বিদ্যমান গ্যাসটি হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া গ্যাসের সংকেত NH3। ঠিক আছে, এই হচ্ছে বেলুনে বিদ্যমান গ্যাস। তো ফার্স্ট কাজ হচ্ছে, যেহেতু এখানে আয়তন বের করতে বলছি, প্রমাণ অবস্থায় আয়তন, তো এখানে আমরা যে কাজটা করব, অ্যামোনিয়া গ্যাসের যে আণবিক ভরটা, তো এখানে ফার্স্ট কাজ হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভরটাকে বের করে ফেলি। অ্যামোনিয়া গ্যাসের যে আণবিক ভর, এটা আমরা ভেঙে লেখার প্রয়োজন নাই, কারণ আমরা সবাই জানি নাইট্রোজেন হচ্ছে 14, হাইড্রোজেন কত? 1। নাইট্রোজেন হচ্ছে 14, হাইড্রোজেন হচ্ছে 1। 1 ইনটু কত? 3। কি বাবুরা, কি বুঝতে পারছো কিনা? নাইট্রোজেন হচ্ছে 14, হাইড্রোজেন হচ্ছে 1। 1 ইনটু 3, এই যে 3 একে 3, 3 আর 14 এ কত? 17। তো এই যে NH3, এখানে নাইট্রোজেন হচ্ছে 14, হাইড্রোজেন হচ্ছে 1। 1 ইনটু 3, এই যে 3, 3 একে 3 আর 14 এ কত? 17। তো NH3 গ্যাসের আণবিক ভর হচ্ছে কত গ্রাম? 17 গ্রাম পার মোল। ঠিক আছে, গ্রাম পার মোল। তো এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে NH3 এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর, আণবিক ভর 17। হ্যাঁ, হিসাব করে পাওয়া গেছে এখানে 17। হিসাব করে এভাবে তুমি সরাসরি লিখে দাও, এমন না যে এইভাবে লিখতে হবে 14 + 1 × 3। হিসাব করলে এখান থেকে তো 17ই আসবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে স্যার এই যে এককটা আসলো, এটা কিভাবে আসলো? তো আমরা একটা সূত্র জানি, N = W/M। ঠিক আছে, N = কি? W/M। N হচ্ছে কি? মোল সংখ্যা, W হচ্ছে কি? গ্রাম এককে ভর, আর এই M হচ্ছে আণবিক ভর। ঠিক আছে, তো এই যে N = W/M, তুমি যদি M টাকে বের করতে চাও, যেহেতু M বের করবে, যে আণবিক ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? M। তো M যদি আমাদের বের করতে হয়, একটু দেখো, M যদি
এদিকে নিয়ে আসি, তাহলে ডাব্লিউ উপরে থাকবে, এম এন এর জায়গায় আসলে এনটা নিচে যাবে। তো কেন এখানে আমরা কি বের করতে চাইতেছি? এন মানে মোল সংখ্যা, ডাব্লিউ হচ্ছে বর অবশ্যই, কিন্তু গ্রাম এককে বর, আর এম হচ্ছে কি বর? আণবিক বর। এই এম বের করব, তো এম যদি এদিকে আনি এনটা নিচে যাবে। তো এখানে একটু বোঝার চেষ্টা করো, এই যে ডাব্লিউ, তো এই এম হচ্ছে কি? আণবিক বর, ঠিক আছে? আণবিক বর, আণবিক বর। এই যে আণবিক বরকে আমরা কিন্তু এম দ্বারা প্রকাশ করি। তো এটা এককটা কিভাবে আসছে দেখো, এই যে ডাব্লিউ, ডাব্লিউ কি? অবশ্যই বর, কিন্তু গ্রাম এককে বর। তার মানে ডাব্লিউ যদি বলো তখন এটা হবে গ্রাম এককে বর। তো এই বর, হ্যাঁ ডাব্লিউ মানে গ্রাম এককে বর, এখানে অবশ্যই গ্রাম লাগবে। আর এন, এন মানে হচ্ছে মোল, ঠিক আছে? এন হচ্ছে মোল, যেটাকে আমরা এইভাবে লিখছি গ্রাম পার মোল, ঠিক আছে? এই যে এই এম এর এটা থেকে আসছে, আণবিক ভরের একক হচ্ছে গ্রাম পার মোল, কারণ ডাব্লিউ মানে গ্রাম এককে ভর, উপর ডাব্লিউ থাকলে উপরে গ্রাম থাকবে, আর এন মানে মোল, তো এটাকে আমরা বলতে পারি গ্রাম পার মোল। এই যে, ঠিক আছে? তো এই যে আণবিক ভর, এই আণবিক ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম। এই আণবিক ভরের একক হচ্ছে গ্রাম পার মোল। আশা করি জিনিসটা ক্লিয়ার তোমাদের কাছে। আচ্ছা, তো এটা NH3 গ্যাসের আণবিক ভর, ঠিক আছে? 17 গ্রাম পার মোল। আর এখানে যে কাজটা করা যেতে পারে, এখানে যে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া আছে কয় মোল অ্যামোনিয়া? এখানে যে NH3 1 মোল। তো এই যে 17 গ্রাম, এটা কয় মোল অ্যামোনিয়া? এখানে আমরা লিখে দিতে পারবো যে 1 মোল NH3 গ্যাস, এখানে কিন্তু 1 মোল, 1 মোল অ্যামোনিয়া গ্যাসের ভর কত? 17 গ্রাম, ঠিক আছে? একটু ভালো করে বুঝো, অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর বেরোছিল কত? 17 গ্রাম পার মোল। তো এখান থেকে আমরা চিন্তা করলাম যে এই যে এখানে অ্যামোনিয়া দেখতেছো, ঠিক না? এই অ্যামোনিয়া কত মোল? কিছু নাই, মানে কি 1 মোল। তো 1 মোল অ্যামোনিয়া গ্যাস কত গ্রাম? 17 গ্রাম, কারণ অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর যেটা আসছে 17। আর যেহেতু এখানে অ্যামোনিয়া NH3 এক, এখানে NH3 কয় মোল? 1 মোল। তো এখানে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কত বেরোছে? 17 গ্রাম পার মোল। আর এরপর আমরা দেখতেছি এই যে NH3 আছে, কারণ 1 মোল কেন চিন্তা করতেছি? কারণ 1 মোল সমান সমান লিখতে পারবো, এটা প্রমাণ আয়তন লিখতে পারবো। যেমন আমরা বলি না 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক, এখানে 1 মোল মানে প্রমাণ আয়তন 22.4। তো এখানে এই যে NH3 অ্যামোনিয়া দেখতেছো, এই যে অ্যামোনিয়াটা NH3 অ্যামোনিয়া গ্যাস, এটা কয় মোল? 1 মোল। তো 1 মোল অ্যামোনিয়া গ্যাস মানে কত? 17 গ্রাম। তো এখন আমরা বের করতে পারবো যে 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন যদি বের করতে পারি, তো আমরা কত গ্রামের জন্য বের করতে পারবো? 35 গ্রামের জন্য, কারণ 17 গ্রাম মানে কয় মোল? 1 মোল। তো এখানে অ্যামোনিয়া গ্যাসের যে আণবিক ভর বেরোছে, এই ভরটা এই যে 17 গ্রাম, এই 17 গ্রামটা কয় মোলের? 1 মোল অ্যামোনিয়া গ্যাস, কারণ এখানে অ্যামোনিয়া কিন্তু 1 মোল। কিছু না থাকলে আমরা 1 মোল চিন্তা করি, তাই না? তো এখন এই যে 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের যে আয়তন 17, হ্যাঁ 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত দৈর্ঘ্য? এটা হচ্ছে প্রশ্ন। কারণ এই যে 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাস, 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন, আর এই 17 গ্রাম মানে কয় মোল? 1 মোল। 1 মোল মানে কি? প্রমাণ আয়তন। প্রমাণ আয়তন কত? 22.4 লিটার। আশা করি বুঝতে পারছো। একটু বোঝার চেষ্টা করো প্লিজ। এই যে 17 গ্রাম, এই 17 গ্রাম কি? অ্যামোনিয়া গ্যাস না? তো 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন 17 গ্রাম, কারণ এখানে কিন্তু বেলুনে বিদ্যমান গ্যাসের আয়তন বেলুনে বিদ্যমান কত গ্রাম? 34 গ্রামের জন্য বের করতে হবে। তো এইখানে আমরা বের করব আগে হচ্ছে 17 গ্রাম। 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন হবে 22.4। কেন? কারণ 17 গ্রাম মানে কয় মোল? 1 মোল। 1 মোল মানে কি? প্রমাণ আয়তন 22.4। তো এখানে এই যে 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন, 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। কেন? কারণ 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন 22.4 হবে এই কারণে, কারণ 17 গ্রাম মানে কয় মোল? 1 মোল। আর 1 মোল মানে হচ্ছে প্রমাণ, 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক, আবার 1 মোল বলতে আমি কি বলবো? প্রমাণ আয়তন 22.4, ঠিক আছে? তো 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন হচ্ছে 22.4। তাহলে 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন 22.4 হলো কেন? কারণ 17 গ্রাম মানে 1 মোল, আর 1 মোল মানে কি? প্রমাণ আয়তন 22.4, ঠিক আছে? তো এখন আমরা কতর জন্য চিন্তা করব? দেখো অ্যামোনিয়া গ্যাস টোটাল কত গ্রাম? 34। তো এখানে আমরা 34 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের যদি আয়তনটা বের করতে চাই, তো
তো এটা আসবে তোমার কোনটা উপরে যাবে? 22.4। বুঝতে পারছো কিনা? কারণ বেলুনে বিদ্যমান অ্যামোনিয়া গ্যাস কত গ্রাম? 34 গ্রাম। এই জন্য 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন হচ্ছে 22.4। আমরা জানি 1 মোলের জন্য এত হয়। আর 34 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন হবে 22.4 উপরে। এই 34 কোথায় যাবে? 22.4 তো উপরে আছে, এই 34 উপরে যাবে। আর নিচে কত যাবে বলো? 17 এত লিটার। কি বুঝতে পারছো কিনা? 22.4 উপরে, আর এই 34 গ্রাম 34 উপরে যাবে, আর এই যে 17 যাবে কোথায়? নিচে। তো এইখান থেকে কি অ্যান্সারটা আসতেছে একটু দেখো। উপরে হচ্ছে তোমার 22.4 ইন্টু 34 ভাগ কত? 17। এইটা আসছে 44.8 লিটার। এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে? তো এই বেলুনে বিদ্যমান গ্যাস, বেলুনে বিদ্যমান অ্যামোনিয়া গ্যাস কত গ্রাম? হ্যাঁ, 34 গ্রাম। 34 গ্রাম। এই 34 গ্রামের অ্যামোনিয়া গ্যাসের আয়তন 34 গ্রাম। অ্যামোনিয়া গ্যাসের আয়তন হচ্ছে 44.8 লিটার। এটাই হবে অ্যান্সার। কঠিন কোনো অঙ্ক না, একবারে সহজ। এটা এভাবে না করে আরেকভাবে করা যায়, এই যে সূত্র দিয়ে, W/M ইকুয়াল B/22.4 লিটার। এই সূত্র দিয়েও করা যাবে। ঠিক আছে? এইটা দিয়েও করা যাবে। তো একটু বোঝার চেষ্টা করো কিভাবে করা যাবে। এই সূত্র দিয়ে যদি করো, এই যে বি এর মানটা চাইছে, রাইট? আয়তন বি বের করবা। এই বিটা তোমাকে বের করতে হবে। তো এখানে ডাব্লিউ লাগবে। ডাব্লিউ তো ছিল কত গ্রাম? 34। আর কি লাগবে? এইটার মান কিন্তু ছিল। ডাব্লিউ কত গ্রাম? বেলুনে 34 গ্রাম। হ্যাঁ, 34 গ্রাম এটা ছিল। আর এম প্রয়োজন। এম এম মানে আণবিক ভর। কার আণবিক ভর? অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর আমরা সবাই জানি 17। তো এই সূত্র দিয়েও আমরা একটু ফাস্ট করতে পারতাম, বি বের করতে পারতাম। বি বের করলে এই যে WM, আর এটা তো এটা হচ্ছে সূত্র, জাস্ট বি। আয়তন চাইছে তো আয়তন, বি বের করতে বলছে। বি বের করার জন্য WM দরকার। ডাব্লিউ জানি, ডাব্লিউ মানে গ্রাম এককে ভর। অ্যামোনিয়া গ্যাস কত গ্রাম? 34। এইখানে ডাব্লিউর মান হবে 34। আর এম এম তো আণবিক ভর। এম মানে হচ্ছে এই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়া NH3। এই NH3 এর আণবিক ভর কত হয়? 17। তো আমরা এইভাবেও বি বের করতে পারতাম। ঠিক আছে? দুইভাবেই করা যাবে। আচ্ছা, এরপরে দেখো কুমিল্লা বোর্ডের শেষে গত যে প্রশ্নটা আসছে, কি বলছে যে উদ্দীপকের বিক্রিয়ায় উদ্দীপকের যে বিক্রিয়া আছে, বিক্রিয়ায় একটি বিক্রিয়ক কি হবে? একটি বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়ক। হ্যাঁ, খুব কিউট একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন প্রচুর আসে। লিমিটিং বিক্রিয়ক, আগে বুঝলো লিমিটিং বিক্রিয়ককে। একটা রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে কি হয়ে যায়? একটা রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক পদার্থটি বিক্রিয়া করে শেষ হয়ে যায় তাকে আমরা লিমিটিং বিক্রিয়ক বলি। ঠিক আছে? তো দেখতে হবে এ পাত্রের মধ্যে হ্যাঁ দেখো, এতে কি আছে? এ পাত্রে আছে HNO3 নাইট্রিক অ্যাসিড। আর বি পাত্রে কে আছে? CaOH2 মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, মানে চুনা। এটাকে আমি চুনের পানিও বলতে পারি। তো এ পাত্রে আছে নাইট্রিক অ্যাসিড HNO3 নাইট্রিক অ্যাসিড, আর বি পাত্রের মধ্যে আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিন্তু এটাকে আমি চুনের পানি বলতে পারি। তো এতে আছে অ্যাসিড, আর বিতে যেটা আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার। তো এ পাত্রে যেটা আছে নাইট্রিক অ্যাসিড, আর বি পাত্রে আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কার অ্যাসিড এবং কার বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ এবং পানি। তো এইখানে একটা জিনিস একটু বোঝার, যে বি পাত্রে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম এটা কিন্তু দেওয়া আছে, 3 গ্রাম। কিন্তু এ পাত্রে নাইট্রিক অ্যাসিড কত গ্রাম এটা কিন্তু আমাদের জানা নাই, এটা বের করতে হবে। ঠিক আছে? এটা কিন্তু বের করতে হবে, কারণ এটা আমাদের জানা নাই। তো ফার্স্ট কাজ হবে এ পাত্রে নাইট্রিক অ্যাসিড, বি পাত্রে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কেন বের করতে হবে? কারণ কে লিমিটিং বিক্রিয়ক, কে শেষ হবে। এই দুইটার মধ্যে নাইট্রিক অ্যাসিড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যে আগে শেষ হবে সেই লিমিটিং বিক্রিয়ক। এখন আগে শেষ হবে কে, এটা বুঝবো কিভাবে? এখানে বুঝতে পারবো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কয় গ্রাম আছে? 3 গ্রাম। এখানে আমি গ্রাম দিয়ে আমি বুঝতে পারবো এটা শেষ হয়েছে কিনা। কিন্তু এখানে তো আর এটার পরিমাপ নাই। এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আছে? 3 গ্রাম। আমি বুঝতে পারতেছি এতটুকু আছে। কিন্তু এখানে নাইট্রিক অ্যাসিড কত গ্রাম, আমি কিন্তু বুঝতে পারতেছি না। ফার্স্ট কাজ হচ্ছে এখানে কি বের করা? ডাব্লিউ বের করা। মানে এখানে নাইট্রিক অ্যাসিডটা কত গ্রাম আছে।
তো এ পাত্রে কি কি আছে একটু দেখো। ফার্স্ট কাজ হচ্ছে এ পাত্রে কতটুকু আছে এটা বের করা, তারপরে আমি দেখবো লিমিটিং বিক্রিয়ক কে। কারণ আমি যদি বেরই করতে না পারি যে এখানে কতটুকু আছে, তাহলে কিভাবে বুঝবো যে কে শেষ হবে। যেহেতু নাইট্রিক অ্যাসিড কত, এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি 3 গ্রাম আছে, তো আমরা বুঝতে পারবো যে এটা শেষ হয়েছে কিনা আগে। তো এইটা কিন্তু আমরা এইভাবে বুঝতে পারবো না। তো এই জন্য নাইট্রিক অ্যাসিডটা আগে আমাকে দেখতে হবে কত গ্রাম আছে, ঠিক আছে। তো এ পাত্রে দেখো কি কি আছে। এ পাত্রের দেখো 200 ml, আসলে 200 ml যেটা দেখতেছো না, এটা দুইটার জন্য। 200 ml আয়ত নাইট্রিক অ্যাসিড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেখো দুই দিকে আছে, মানে এইখানে 200 ml, এইখানে 200 ml। এই যে 200 ml যেটা দেখতেছো, এটা অবশ্যই হচ্ছে 200 ml আয়তন, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, বি। তো বি এর মান দেওয়া আছে, ঠিক আছে। কি দেওয়া আছে, বি। বি কত ml দেওয়া আছে, 200 ml। আর কি দেওয়া আছে নিচে দেখো, দেওয়া আছে যেটা ক্যালসিয়াম, দেখো 0.2 মোলার। 0.2 মোলার এম মানে মোলার, এটা হচ্ছে ঘনমাত্রা। দেখো এস এর মান 0.2 মোলার, এটা হচ্ছে এস এর মান দেওয়া আছে, রাইট। এস এস এর মান দেওয়া আছে 0.2 মোলার। আচ্ছা, ঘনমাত্রা দেওয়া। আর কি দেওয়া আছে এ পাত্রে, এ পাত্রে আছে কি অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। তো নাইট্রিক অ্যাসিডের কি বের করা যাবে, HNO3, যে অ্যাসিডটা আছে HNO3, এর আণবিক ভর বের করতে হবে। কি বের করতে হবে, এর আণবিক ভর। আণবিক ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, বড় হাতের এম, ক্যাপিটাল এম। এখানে কিভাবে বের করবো, দেখো হাইড্রোজেন হচ্ছে 1, হাইড্রোজেন 1। এরপরে নাইট্রোজেনের ভর সংখ্যা কত, 14 প্লাস, সরি এখানে ফার্স্ট কাজ হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 1, 1 প্লাস হবে নাইট্রোজেন, নাইট্রোজেন কত 14 প্লাস অক্সিজেন কত 16, 16 গুণ কত 3। তো হাইড্রোজেন হচ্ছে 1 প্লাস নাইট্রোজেন হচ্ছে 14, অক্সিজেন হচ্ছে 16 গুণ 3। তো যদি একসাথে করো 1 প্লাস 14 প্লাস 3 16 কত 48, 48 আর 14 যদি একসাথে করো, তো এখানে 48 আর 10-এ 58, 58 আর 4-এ হচ্ছে 62, 63। হ্যাঁ, টোটাল এখানে কত আসবে 63। তো নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 63। তো দেখো তার মানে আমি এ পাত্রে কি কি পাইলাম, আয়তন পাইলাম 200 ml, ঘনমাত্রা পাইলাম 0.2। ঘনমাত্রা কিন্তু এখানেও 0.2 মোলার, এখানেও 0.2, দুইটার জন্যই। আর আণবিক ভর HNO3 এর আণবিক ভর বের করছি 63। এখন দেখো, যেহেতু আমি বি জানি, এস জানি আর এম জানি, অবশ্যই আমি এখন নাইট্রিক অ্যাসিড কত গ্রাম আছে এই সূত্র দিয়ে বের করতে পারবো। W ইকুয়াল SMB বাই কি 1000, রাইট। এই সূত্র দিয়ে আমি কি বের করতে পারবো, ডাব্লিউ বের করতে পারবো, নাইট্রিক অ্যাসিড কত গ্রাম আছে, ঠিক আছে। তো এই সূত্র দিয়ে আমি বের করতে পারবো SMB। দেখো এই যে SMB জানা আছে, জাস্ট আমি কি বের করবো, ডাব্লিউ। তো এখন এখানে লিখতে পারি, আমরা জানি ডাব্লিউ ইকুয়াল SMB বাই কত 1000, ঠিক আছে। তো এখন যদি আমি মানটা বসায় দিই, কি কি আছে দেখো। প্রথম হচ্ছে এস মানে ঘনমাত্রা, ঘনমাত্রা কত 0.2 মোলার। এম মানে হচ্ছে আণবিক ভর, কত আসছে 63। তারপরে হচ্ছে বি আয়তন, আয়তন কত 200। আর নিচে কি আছে 1000। দেখো তার মানে এখানে আমি এখন বের করতে পারবো যে এখানে নাইট্রিক অ্যাসিড কতটুকু আছে, নাইট্রিক অ্যাসিড কতটুকু আছে। হ্যাঁ, এখানে আছে 0.2 ইন্টু 63 ইন্টু কত, হ্যাঁ 200 ভাগ কত হবে 1000। এটা আসছে 2.52, 2.52 এত গ্রাম। তো এখন আমি কিন্তু বুঝতে পারছি এ পাত্রে, এই যে পাত্রটা আছে এখানে নাইট্রিক অ্যাসিডের পরিমাণ কত 2.52 গ্রাম। আশা করি সবাই বুঝতে পারছো যে এ পাত্রে HNO3 এর পরিমাণ কত। হ্যাঁ, এটার পরিমাণ হচ্ছে 2.52, এত গ্রাম পাওয়া গেছে, ঠিক আছে।
এখন আমরা যে কাজটা করব, এখানে বিক্রিয়া করতে হবে, ঠিক আছে? অ্যাসিড এবং ক্ষারের যে বিক্রিয়াটা, আগে বিক্রিয়াটা দেখাইতে হবে। তো এখন আমি কিন্তু বুঝতে পারতেছি যে নাইট্রিক অ্যাসিড এত গ্রাম আছে, 2.52 গ্রাম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে 3 গ্রাম। এখন বুঝতে পারবো কে লিমিটিং বিক্রিয়ক, মানে কে আগে শেষ হবে। তো এখন বিক্রিয়াটা করাইতে হবে। এখানে কে বিক্রিয়া করবে? HNO3 কার সাথে বিক্রিয়া করবে? HNO3 বিক্রিয়া করবে কার সাথে? নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করবে CaOH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তো এইখানের বিক্রিয়া যেটা হবে, একটু ভালো করে বুঝো। এই বিক্রিয়া অ্যাসিড কারের সাথে বিক্রিয়া করলে হয় কি? লবণ আর পানি, এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। হ্যাঁ, কমন একটা বিক্রিয়া। তো ক্যালসিয়াম কিন্তু 2+, আমরা সবাই জানি ক্যালসিয়াম 2+, আর নাইট্রেট হচ্ছে কি? মাইনাস। তো ক্যালসিয়ামের সাথে কে যাবে? নাইট্রেট, ঠিক আছে? তো এইখানে আশা করি জিনিসটা বুঝতে পারছো, কারণ ক্যালসিয়াম হচ্ছে 2+, ক্যালসিয়াম দুইটা দরকার, ক্যালসিয়াম প্লাস আর নাইট্রেট কি? মাইনাস। তো ক্যালসিয়ামের সাথে কে যাবে? নাইট্রেট। আচ্ছা, তো ক্যালসিয়ামের সাথে যাবে নাইট্রেট, ক্যালসিয়াম যেহেতু প্লাস, নাইট্রেট হচ্ছে মাইনাস। তো Ca, এই Ca কার সাথে যাবে? NO3 এর সাথে যাবে। Ca যাবে কার সাথে? NO3, ক্যালসিয়াম নাইট্রেটের সাথে। Ca NO3, ক্যালসিয়াম কার সাথে গেল? নাইট্রেটের সাথে। আচ্ছা, ক্যালসিয়ামের যোজনী কত? 2। 2 কাকে দিবা? নাইট্রেটকে। ক্যালসিয়ামের যোজনী দিবা নাইট্রেটকে, আর নাইট্রেটের যোজনী কত? 1 দেওয়ার কি দরকার আছে? না, ক্যালসিয়ামের যোজনী নাইট্রেটকে, আর নাইট্রেটের যোজনী দেওয়ার দরকার নাই। আর কি আছে দেখো, 1 দেওয়ার প্রয়োজন নাই। আর আছে তোমার এইচটা হচ্ছে প্লাস, আর ওএইচটা কি আছে বলো? মাইনাস। তো এইচটা যেহেতু প্লাস, ওএইচটা মাইনাস, এইচ এবং ওএইচ কে যদি একসাথে করি তাহলে মাশাআল্লাহ কি পাবো? H2O, ঠিক আছে? তো এখন যদি আমরা এটাকে সমতা দেখি, আসলে সমতা করা আছে কিনা। এইভাবে প্লাস মাইনাস দেওয়ার প্রয়োজন নাই পরীক্ষাতে, জাস্ট বোঝার জন্য বিক্রিয়াটা। হ্যাঁ, ক্যালসিয়াম নাইট্রেটের সাথে গিয়ে ক্যালসিয়াম নাইট্রেট, এটা হচ্ছে লবণ, আর এইচ হচ্ছে প্লাস, ওএইচ কি? মাইনাস। এইচ এবং ওএইচ একসাথে কি তৈরি করছে বলো? H2O। H2O হচ্ছে কি? পানি। আচ্ছা, তো অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করছে। এখানে আসলে উৎপাদ দেখার প্রয়োজন নাই, প্রশ্ন করছে কে লিমিটিং বিক্রিয়ক। শুধু আমি দেখবো এখানে কে শেষ হয়ে যায়, বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক খুঁজে আমরা বের করবো, এই তো। তো আমাদের যে কাজ থাকবে সমতা করে নেওয়া। সমতা করার জন্য একটু দেখো কিভাবে সমতাটা করা যায়। দেখো এখানে নাইট্রোজেন কয়টা আছে? একটা আছে। নাইট্রোজেন পরমাণু একটি, কিন্তু এখানে দেখো এই যে H2 তো নাইট্রোজেনকে পাবে, এখানে নাইট্রোজেন কয়টি? দুইটি। একটু ভালো করে বুঝো, এখানে নাইট্রোজেন পরমাণু একটি, আর এখানে নাইট্রোজেন H2 কিন্তু নাইট্রোজেনকে পাবে। তো এখানে নাইট্রোজেন দুইটি, আর এখানে কয়টি? একটি। তো এখানে 2 দেওয়া লাগবে। এতে কি হয়েছে যে নাইট্রোজেন, দেখো যেহেতু এদিকে একটু ভালো করে বুঝো, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। যেহেতু এইদিকে নাইট্রোজেন দুইটা, এদিকে নাইট্রোজেন একটা, এই জন্য আগে 2 দিতে হবে, নাইট্রোজেন 2। তো এখানে দেখো এখন হাইড্রোজেনের কি অবস্থা। হাইড্রোজেন এদিকে 2 দেওয়াতে, তো এখন নাইট্রোজেন এদিকে 2টা হয়েছে, এদিকেও 2টা। এখন হাইড্রোজেন হচ্ছে দেখো এখানে 2টা, আর এখানে 2টা, এখানে 2 আর এখানে 2, কত হয়েছে? 4। আর এখানে মাত্র আছে কত? 2টা। তো এখানে না হাইড্রোজেন 2 আর 2 4, এদিকে মাত্র 2টা, তো এখানে 2 দেওয়া লাগবে, 4। এই তো। আর অক্সিজেন 3 দুগুণে 6, 6 আর 2 কত? 8, এদিকেও 3 দুগুণে 6, 6 আর 2 8। এই হচ্ছে বিক্রিয়া কমপ্লিট হয়েছে, ঠিক আছে? সমতা করতে হবে, মাস্ট বি, সমতা করতেই হবে না। হ্যাঁ, তা না হলে কিন্তু অঙ্ক হবে না, সমতা করবো। আচ্ছা, এখন আমরা একটু দেখবো আসলে যে একটু যদি জায়গা নেই তাহলে আমাদের জন্য এটা ভালো হবে, কারণ এখানে তো নিচে লিখতে হবে যে কোনটা আসলে কতটুকু। আচ্ছা, তো এইখানে দেখো যে হিসাবটা করবা, ট্রু তো ঠিকই থাকবে। হাইড্রোজেন হচ্ছে 1, নাইট্রোজেন 14, নাইট্রোজেন 14, অক্সিজেন 16 গুণ 3, এত গ্রাম। তো এইখানে আমরা যেটা করব একটু বোঝা, হাইড্রোজেন হচ্ছে 1, নাইট্রোজেন 14, অক্সিজেন 16 গুণ 3। তো এই টোটালটা আমরা জানি যে 3 × 48, 48 আর 14 হচ্ছে 62, আর 63, 63 গুণ 2, 63 গুণ 2 মানে কত? 126। এই টোটালটা আসবে 126 গ্রাম, ঠিক আছে? আর এটা আমাদের বের করতে হবে। ক্যালসিয়াম আমরা সবাই জানি ক্যালসিয়াম হচ্ছে 40, ক্যালসিয়াম 40, আর
এইখানে একটু ভালো করে বুঝো, ব্র্যাকেট মানে আবার গুণ না, ক্যালসিয়াম 40 ব্র্যাকেট, হ্যাঁ, প্লাস দেওয়ার পরে ব্র্যাকেটের অংশগুলো আলাদা লিখো। অক্সিজেন হচ্ছে 16 প্লাস হাইড্রোজেন হচ্ছে 1 ইনটু কি 2, ঠিক আছে। তো এইখানে দেখো যে কাজটা করবা, ক্যালসিয়াম 40 প্লাস অক্সিজেন 16, হাইড্রোজেন হচ্ছে 1 ইনটু কত 2, তাহলে এখানে টোটালি কি আসতেছে দেখো, কত গ্রাম আসতেছে। যদি চিন্তা করো 16 আর একে কত 17, 17 দুগুণে কত 34, একটু বুঝো, এইটুকু যোগ করে দাও। হ্যাঁ, ভিতরে অক্সিজেন 16, হাইড্রোজেন 1, 17, 17 সাথে কত গুণ 2, 17 দুগুণে কত 34, 34 কার সাথে 40, 34 যদি 40 এর সাথে নাও তাহলে এটা কত আসবে বলো, 54 গ্রাম, ঠিক আছে। তো এখন এই যে অ্যাসিড হচ্ছে 126 গ্রাম, আর এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যে কার হচ্ছে কত গ্রাম 54 গ্রাম। এখন তুমি এইখান থেকে লিখতে পারবা যে 126 গ্রাম, যেহেতু লিমিটিং বিক্রিয়ক, শুধু বিক্রিয়কে থাকবা, উৎপাদে যাওয়ার দরকার নাই। তো এখন যে কাজটা করবা, এইখানে আর একটু বড় করে দিই, একটু এদিকে দেখো, তাহলে এখানে এখন কি লিখবা যে 126 গ্রাম HNO3 নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে, ভালো করে বুঝছো, 126 গ্রাম HNO3 বিক্রিয়া করে কত গ্রাম 54 গ্রাম CaOH2 এর সাথে, ঠিক আছে। 126 গ্রাম HNO3 বিক্রিয়া, 126 গ্রাম HNO3 বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কত গ্রামের সাথে 54 গ্রাম। 126 গ্রাম, আবার বলতেছি শোনো, 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কত গ্রামের সাথে 126 গ্রাম HNO3 বিক্রিয়া করে 54 গ্রাম CaOH2 এর সাথে। তার মানে 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 54 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তো আমরা কত গ্রামের জন্য চিন্তা করব, 1 গ্রাম, 1 গ্রাম HNO3 এর সাথে বিক্রিয়া করে, তাহলে 126 গ্রাম HNO3 বিক্রিয়া করে কত, 126 গ্রাম বিক্রিয়া করে 54 গ্রামের সাথে, 1 গ্রাম HNO3 বিক্রিয়া করে 54 থাকবে উপরে, আর একটু বলবো 54 উপরে থাকবে, নিচে কি যাবে 126 এত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে, ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে 1 গ্রাম, তার মানে 126 গ্রাম বিক্রিয়া করে 54 গ্রামের সাথে, 1 গ্রাম বিক্রিয়া করে এত গ্রামের সাথে, 54 উপরে 126 নিচে। তো একটু বোঝার চেষ্টা করো, এখানে এটা আসলে কঠিন কিছু না, যে 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 54 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে, 1 গ্রাম বিক্রিয়া করে এত গ্রামের সাথে, আর টোটাল নাইট্রিক অ্যাসিড, এই যে নাইট্রিক অ্যাসিড, এই নাইট্রিক অ্যাসিড কত গ্রাম বলো, 2.52 গ্রাম, এই যে যেটা আমরা বের করে রাখছিলাম, এই জন্যই বের করে রাখছিলাম 2.52 গ্রাম, 2.52 গ্রাম HNO3 নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 54 গুণ, ঠিক আছে। এই যে নাইট্রিক অ্যাসিড কতটুকু ছিল 2.52, তো এই যে 2.52 54 উপরে থাকবে, এই 2.52 উপরে যাবে 2.52, আর নিচে কত 126 এত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর সাথে। তো এখানে ফাইনালি কি অ্যান্সার আসছে একটু দেখো, 54 গুণ 2.52 ভাগ কত 126, এটা আসছে তোমার আরেকবার দেখতেছি 54 ইন্টু 2.52 ভাগ কত 126, এটার অ্যান্সার আসছে 1.08 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর সাথে। তো বিষয়টা কি হলো শেষ পর্যন্ত একটু দেখো, এইটুকুর সাথে, রাইট। আচ্ছা, তো একটু ভালো করে বুঝো,
আসলে এখনই বুঝতে পারবা কে লিমিটিং বিক্রিয়ক। 2.52 গ্রাম 2.52 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়েছে কত গ্রাম? 3 গ্রাম। তো 2.52 গ্রাম, ভালো করে বলো, এ পাত্রে কি কি অ্যাসিড ছিল? নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড কত গ্রাম? 2.52 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে দেওয়া হয়েছিল বি পাত্রে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়েছিল 3 গ্রাম, বুঝছো? এত গ্রামের সাথে দেওয়া হয়েছিল 3 গ্রাম। এখন দেখি কতটুকু লাগে। 2.52 গ্রাম যেটুকু নাইট্রিক অ্যাসিড ছিল, এত গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কত গ্রামের সাথে? 1.08 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তার মানে যেটুকু তোমার নাইট্রিক অ্যাসিড আছে, এই যে আমরা হিসাব করে বের করছি নাইট্রিক অ্যাসিড, এইটুকু নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করার জন্য যেটুকু নাইট্রিক অ্যাসিড আছে 2.52 গ্রাম, এই 2.52 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করার জন্য ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দরকার মাত্র 1.08 গ্রাম। আবার বলতেছি, যে পরিমাণ নাইট্রিক অ্যাসিড আমরা হিসাব করে পাইছি, এই পরিমাণ নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করার জন্য ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দরকার হয়েছে 1.08 গ্রাম। 1.08 গ্রাম, এটুকুর জন্য দরকার হচ্ছে 1.08, মাত্র 1.08 গ্রাম। 1 গ্রাম হচ্ছে একটু বেশি, আর দেওয়া আছে কত গ্রাম? 3 গ্রাম। তার মানে বি অনেক বেশি আছে, কারণ এইটুকু 2.52 গ্রাম HNO3 এর জন্য, এই এত গ্রাম অ্যাসিডের জন্য ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দরকার মাত্র 1.08, একের চেয়ে একটু বেশি। তার মানে এত গ্রামের জন্য 1.08 একটু বেশি, অথচ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দরকার 1.08 গ্রাম, কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে 3 গ্রাম। এটা অনেক বেশি, এটা শেষ হবে না ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা থেকে যাবে। তাহলে কে শেষ হবে? HNO3, নাইট্রিক অ্যাসিডটা এখানে শেষ হয়ে যাবে। এখানে HNO3 হচ্ছে যেহেতু, এটা শেষ হয়ে যাবে, কারণ 3 গ্রাম দেওয়া আছে, লাগে মাত্র কত? 1.08। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন মাত্র 1.08, কিন্তু দেওয়া আছে 3 গ্রাম, বেশি দেওয়া আছে। তার মানে এটা অবশিষ্ট থাকবে, যেটা থাকে সেটা লিমিটিং বিক্রিয়ক না। এটা যদি অবশিষ্ট থাকে, তার মানে এইটা শেষ হয়ে যাবে, HNO3 নাইট্রিক অ্যাসিড। তাহলে এটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো এখানে একটা জিনিস দেখায় দিতে পারো যে কতটুকু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে। তো এখানে আমরা একটু এই জিনিসটা দেখায় দিতে পারি যে অবশিষ্ট ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ। হ্যাঁ, এটা ভালো হয় যে অবশিষ্ট ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কতটুকু দেওয়া হয়েছিল? নাইট্রিক অ্যাসিড যখন 2.52 গ্রাম, নাইট্রিক অ্যাসিডের সাথে কতটুকু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়েছিল? 3 গ্রাম। কিন্তু সবটাকে লাগছে না, তো 3 গ্রাম দেওয়া ছিল। হ্যাঁ, 3 গ্রাম ক্যালসিয়াম, 3 গ্রাম দেওয়া ছিল, কিন্তু কতটুকু লাগছে? এই 2.52 গ্রামের জন্য লাগছে মাত্র কত? 1.08 গ্রাম। 1.08 গ্রাম। তাহলে বাকিটুকু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট আছে, ঠিক আছে? তো এইখানে আমরা একটু দেখি কি কতটুকু অবশিষ্ট আছে। যদিও এটা চাইছে না, কিন্তু বের করে দিলে ভালো হয়। মূলত লিমিটিং বিক্রিয়ক এই পর্যন্ত দেওয়ার পরে তুমি বুঝতে পারবা যে এটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, HNO3 লিমিটিং বিক্রিয়ক, এটা লিখলে হবে, তবে দেখায় দেওয়া ভালো যে এটা আসলে অবশিষ্ট আছে, কতটুকু অবশিষ্ট আছে। তো এমনি ছিল 3 গ্রাম, 3 গ্রাম থেকে মাইনাস করে দিবা যেটুকু 1.08 গ্রাম, এটুকু বাদ দিলে বাকিটুকু অবশিষ্ট আছে। 3 মাইনাস 1.08, এটা আসছে 1.92 গ্রাম। তার মানে বুঝতেই পারতেছো, হ্যাঁ, অনেক বেশি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিন্তু কি আছে? অবশিষ্ট আছে, এটা অবশিষ্ট আছে। তার মানে এটা লিমিটিং বিক্রিয়ক হবে না। তার মানে লিমিটিং বিক্রিয়ক হবে কে? এটা অবশিষ্ট আছে, এটা হবে না, হবে হচ্ছে এইটা এ। বিতে ছিল কার? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা লিমিটিং বিক্রিয়ক না। এতে যেটা আছে HNO3, এটা শেষ হয়ে যাবে। তাহলে এখানে লিখে দিবা, এখানে HNO3 কি বিক্রিয়ক? লিমিটিং বিক্রিয়ক। কি পারা যাবে না? খুব কঠিন কোনো কিছু না, জাস্ট একটু চেষ্টা করলে অবশ্যই তোমরা পারবা, না পারার কোনো কারণ নাই। তো কিউড একটা সৃজনশীল, এই ধরনের প্রশ্ন প্রচুর আসে। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো মনোযোগ সহকারে, না পারার মতো আমি কিছু দেখি না। এরপরেও তোমাদের সমস্যা হইতে পারে, আমি তোমাদের যেভাবে হয়তো তোমরা চাইছো, আমি হয়তো ওইভাবে নাও বুঝাইতে পারি। আমি আমার তরফ থেকে চেষ্টা করছি সর্বোচ্চটা দেওয়ার। তো হতেই পারে কেউ না বুঝতেই পারে। তো যদি কারো সমস্যা হয় এরপরে বুঝতে, অবশ্যই তোমরা জানিও কমেন্টসে, আমি চেষ্টা করব যে আসলে আরেকটু সহজ করে বুঝিয়ে দেওয়া যায় কিনা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।